21শে জুলাই এই একটা দিন মানেই গত 3 দশক ধরে ছিল বাংলার রাজনীতির আকাশ বাতাস কাঁপানো এক মহাসমাবেশ। বৃষ্টি মাথায় নিয়ে সজল চোখে ধর্মতলার রাজপথে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর মঞ্চ থেকে মমতা ব্যানার্জির সেই পরিচিত ঝাঁঝালো স্লোগান। 1993 সালের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর সেই রক্তাক্ত স্মৃতিকে আঁকড়ে ধরেই মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক সাম্রাজ্য খাড়া করেছিলেন। কিন্তু 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রটা এতটাই উলটপালট হয়ে গিয়েছে যে এখন প্রশ্ন উঠে গিয়েছে, আসল 21শে জুলাইটা এবারে পালন করবে কে? যে কর্মসূচিকে মমতা ব্যানার্জি নিজের একচেটিয়া সম্পত্তি বলে ভাবতেন, এবার সেই 21শে জুলাইয়ের সত্য বা অধিকার কার্যত হাইজ্যাক করে নিল ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন বিদ্রোহী বা আসল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশের কাছ থেকে অফিসিয়াল অনুমতিপত্র পকেটে পুরে শনিবারই বড়সড় হুঙ্কার দিয়ে দিয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। কলকাতা বোটিং ক্লাবে দলের হাই ভোল্টেজ সাংগঠনিক বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলকাতা পুলিশ তাদের 21শে জুলাই পালনের সবুজ সংকেত দিয়েছে। এবার ধর্মতলার জওহরলাল নেহেরু রোডে গান্ধী মূর্তির পাদদেশে বসতে চলেছে বিদ্রোহী তৃণমূলের এই মহাসমাবেশ। অনুমতি পাওয়ার পর থেকেই ঋতব্রত সন্দীপনদের শিবিরে এখন উৎসবের মেজাজ। জোর কদমে শুরু হয়েছে প্যান্ডেল আর প্রচারের প্রস্তুতি। আর অন্যদিকে ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যাওয়া কালীঘাটের মমতা শিবির এখন নিজেদের খাস তালুকেই কোণঠাসা। যে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা প্রতি বছর মঞ্চ বাঁধতেন, এবার সেখানে যাওয়ার অনুমতিটুকুও নেই। উল্টে অনুমতি ছাড়া জায়গা মাপযোগ করতে গিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর ঘাড়ে নিয়ে ফিরতে হয়েছে কুণাল ঘোষ, দোলা সেনদের। বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি কি জানিয়েছেন তার বক্তব্যে শুনব। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধী মূর্তিতে মেয়র রোডের ওখানে গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। আমরা সোমবার দিন সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো আমরা ওখানে গিয়ে এবার জায়গা, ডেকোরেটর, এই সমস্ত বিষয়গুলো। স্বাভাবিকভাবে এখন প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। এবং দুটো ব্যাপারে আমাদের আজকে জেলা কমিটি, যেহেতু জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, এরপরে জেলা কমিটিগুলো ঘোষণা হবে। রাজ্যের সভাপতি আছেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছেন। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিং এর অভিমুখগুলো কি হবে এবং পলিটিক্যাল অভিমুখ, দুটো তিনটে চারটে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব, সেটা আমরা মিডিয়াকে ডেকে আবার জানিয়ে দেবো। যেহেতু রাজ্য কমিটির মিটিং এখনো হয়নি, তো আমরা হয়তো অনেকেই জানি, আমাদের একটা আইডিয়া আছে যে আমরা কি করতে চাই। মিটিং না হওয়া পর্যন্ত, জেলা সভাপতির দিনে রাজ্য সভাপতি মিটিং না করা পর্যন্ত এটা বলার আমার কোনো সুযোগও নেই, বলবো না। গত 4 মে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাংলায় যে রাজনৈতিক পালাবদল শুরু হয়েছিল, 21শে জুলাইয়ের এই লড়াই তারই এক ক্লাইম্যাক্স মাত্র। নির্বাচনে মমতা ব্যানার্জির পরাজয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পরেই তৃণমূলের অন্দরে জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরিটা ফেটে পড়ে। একের পর এক বিধায়ক দিদি আর ভাইপোর একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ঋতব্রতর হাত ধরেন প্রথমে 65 জন বিধায়ক, তারপর একে একে জেলা সভাপতি এবং দলের প্রথম সারির হেভিওয়েটরা। কালীঘাটকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি করেন এক সমান্তরাল ও ভালো তৃণমূল কংগ্রেস। মমতা অভিষেককে পুরোপুরি মাইনাস বা বাদ দিয়ে এই বিদ্রোহী শিবির গত 22শে জুন নিউ টাউনের এক অভিজাত হোটেলে বিশেষ বৈঠক ডেকে দলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে ফেলে। সেখানের মধ্য হাওড়ার বর্ষিয়ান বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারপারসন ঘোষণা করা হয়। একই সঙ্গে সহ চেয়ারপারসন পদে বসানো হয় অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রতিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনের মতো একদা মমতার ছায়াসঙ্গী নেতাদের। সাধারণ সম্পাদকের রাশ তুলে দেওয়া হয় ঋতব্রত ব্যানার্জি, জাভেদ খান এবং সন্দীপন সাহার হাতে, আর কোষাধ্যক্ষ করা হয় আখরুজ্জামান আনসারিকে। এই নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে মমতার কালীঘাট তৃণমূল।
মমতা ব্যানার্জি অবশ্য সহজে ময়দান ছাড়ার পাত্রী নন। ক্ষমতার হ্রাস চলে গেলেও তার লড়াকু মেজাজটা এখনো যায়নি। তিনি আগেই ঘোষণা করেছিলেন, পুলিশ অনুমতি দিক আর না দিক, যদি মাত্র কয়েকজন কর্মী সমর্থককে নিয়েও করতে হয়, তাও তিনি ধর্মতলার ওই পুরনো জায়গায় অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাই শহীদ দিবস পালন করবেন। কিন্তু এবার আর নবান্নে তার দল নেই, প্রশাসনে নেই তার পছন্দের আইপিএস অফিসাররা। ফলে পুলিশ প্রশাসন এবার কড়া আইনি অবস্থান নিয়েছে। অনুমতি না থাকা সত্ত্বেও যখন তৃণমূলের পুরনো সেনাপতিরা ধর্মতলায় গিয়ে সভার জায়গার মাপঝোপে ধৃষ্টতা দেখালেন, পুলিশ প্রশাসন বিন্দুমাত্র সময় নষ্ট না করে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে দিল। এই প্রশাসনিক ধাক্কা খাওয়ার পর উপায়ন্তর না দেখে এখন কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছে কালীঘাট তৃণমূল। কিন্তু আইনি লড়াইয়ে যাই হোক না কেন, রাজনৈতিকভাবে ঋতব্রত শিবির যে প্রথম রাউন্ডের মমতাকে নকআউট দিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। বিদ্রোহী তৃণমূলের নেতাদের কথায় এবারের 21শে জুলাই স্রেফ 13 জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটা আসলে বাংলার বুকে কে আসল তৃণমূল আর কে ব্রাত্য তা প্রমাণ করার ওপেন চ্যালেঞ্জ। ঋতব্রত ব্যানার্জির সামনে এখন মস্ত বড় পরীক্ষা। তারা যে শুধু বিধায়ক ভাঙিয়ে দল তৈরি করেননি, বরং সাধারণ কর্মীদের একটা বড় অংশ এবং জনসমর্থন তাদের সঙ্গে আছে তা প্রমাণ করার জন্যই ধর্মতলার এই সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত করে দেখাতে হবে। একই দিনে একই শহরে প্রায় কাছাকাছি দুটো জায়গায় যদি দুই তৃণমূল শিবির কর্মসূচি পালন করে, তবে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে তা সাধারণ মানুষের মনে তীব্র আশঙ্কা। একদিকে শুভেন্দু অধিকারী কড়া পুলিশি প্রশাসন, অন্যদিকে ঋতব্রতর আইনসভা, আর তার মাঝে মমতার জেদ। সব মিলিয়ে এবারের 21শে জুলাই যে বাংলার রাজনীতির কোন দিকে মোড় নেয়, গতিপথ কোন দিকে দেয়, তা নির্ধারণ করবে সময়। ক্ষমতার অহংকার বনাম নতুন সমীকরণের এই মারণ খেলায় শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকে তার উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরে। এই 21শে জুলাই নিয়ে টালবাহানা কার হাতে থাকবে 21শে জুলাই তা নিয়ে এই দুই তৃণমূল, বিদ্রোহী তৃণমূল আর কালীঘাট তৃণমূলের মধ্যে নানা ক্ষমতা উঠে এসেছে, নানা কথা সামনে এসেছে। ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যাওয়া কালীঘাটের মমতা শিবির এখন নিজেদের খাস তালুকেই কোণঠাসা। যে ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা প্রতি বছর মঞ্চ বাঁধতেন, এবার সেখানে যাওয়ার অনুমতিটুকুনিও দেয়নি পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।